বাংলা টিউটরে তোমাদের স্বাগত জানাই। তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো অর্থাৎ 2022-এ মাধ্যমিক দেবে তাদের জন্য আজকে ভূগোলের ক্লাস নিয়ে হাজির হয়েছি। ভূগোলের বহির্জাত প্রক্রিয়া এবং তার দ্বারা সৃষ্ট যে ভূমিরূপ চ্যাপ্টার আছে, প্রথমেই যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারে অলরেডি একটি ক্লাস এর আগে করা হয়েছে। তোমরা যারা প্রথম যে দিন ক্লাসটি নেওয়া হয়েছিল দেখোনি, সেই প্রথম ক্লাসটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবে। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। এর আগের দিন আমরা আবহবিকার পর্যন্ত আলোচনা করেছিলাম যে আবহবিকার কাকে বলে, আবহবিকার কিভাবে সৃষ্টি হচ্ছে, এই পর্যন্ত আমাদের আলোচনা ছিল। আজকে আমরা এর পরবর্তী থেকে আলোচনা স্টার্ট করছি। আজকের ক্লাসটা হয়তো একটু লম্বা হতে পারে, তাই তোমরা ধৈর্য নিয়ে ক্লাসটি দেখবে এবং সামনে টেক্সট বই নিয়ে ক্লাসটাকে ভালোভাবে ফলো করবে। খাতা নিয়ে লিখে নিতে পারো যা যা ভালোভাবে বোঝাচ্ছি। আমি সহজ করে বোঝানোর চেষ্টা করছি তোমাদের সাথে। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং প্রত্যেকটা ছাত্রছাত্রীর উপকার হবে। তো দেখো, প্রথমেই যে বিষয়টা আমরা চলে যাচ্ছি সেটা হলো যে এরপরে আবহবিকার যে পড়ানো হয়েছিল, এরপরে কি রয়েছে, নদীর বিভিন্ন কাজ এবং তার সৃষ্ট ভূমিরূপ। নদী কাকে বলে এবং নদীর দ্বারা সৃষ্ট ভূমিরূপ। আমরা এর আগের দিন পেয়েছিলাম না যে তিনটি প্রাকৃতিক শক্তি এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপের কথা বলা হচ্ছিল। একটা নদী, একটা হিমবাহ আর একটা হচ্ছে বায়ু। এই তিনটি প্রাকৃতিক শক্তির দ্বারা সৃষ্ট ভূমিরূপের কথা এর আগের দিন প্রথম যে ক্লাসটা নেওয়া হয়েছে সেখানে আমি আলোচনা করেছিলাম। এবার আমাদের প্রথম আলোচ্য বিষয় যেটা প্রক্রিয়া হয়েছে, অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া কাকে বলে, সেটা কিন্তু হয়ে গেছে। এবার আমরা প্রবেশ করছি মূল প্রতিপাদ্য বিষয়ে, সেটা হলো নদী কাকে বলে এবং নদীর দ্বারা সৃষ্ট যে সমস্ত ভূমিরূপগুলি সেগুলোতে আমরা প্রবেশ করছি। তো প্রথমেই আমাদের স্বভাবতই প্রশ্ন আসে যে নদী কাকে বলা হয়। নদী কাকে বলে? নদী একটি প্রাকৃতিক শক্তি। নদী কাকে বলে? তোমরা সচরাচর নাম শুনেছো, গঙ্গা নদী, যমুনা নদী। তাহলে নদী কাকে বলে সেটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, আমি টেক্সট বই থেকে নদীর যদি সংজ্ঞা দেখতে যাই তাহলে এরকম পাওয়া যায় যে কোনো একটি পার্বত্য অঞ্চল থেকে বা উচ্চভূমি থেকে উৎপন্ন স্বাভাবিক জলধারা যেটা ভূমির ঢালকে অনুসরণ করে এগিয়ে চলে তাকে নদী বলা হয়। সেই জলধারাটিকে নদী বলা হয়। কি বললাম আমি? মনে করো এটা একটা পর্বত, এই পর্বত থেকে পর্বতের উচ্চতা থাকে প্রচুর, মানে একটা পাহাড়ের প্রচুর উঁচু থাকে, আর উচ্চতা বাড়ার সাথে সাথেই বায়ুর তাপমাত্রা কমে যায়। সেই জন্য পাহাড়ের উপরে সবসময় বরফ জমে যায়, কারণ উচ্চতার বাড়ার সাথে সাথে টেম্পারেচার তো একদম কমে গেছে, সে কারণে সেখানে জলকণাগুলি বরফে পরিণত হয়েছে। তো এই বরফের যে পরিণত হওয়ার ফলে এই রকম জায়গা থেকেই কিন্তু নদীর উদ্ভব হয়, জলধারা। এবার যখন এটা টেম্পারেচারের আসে তখনই এই জলধারা থেকে রূপান্তরিত হয়। এবার এই পর্বত গাত্র থেকে এই যে জলধারা সেটা ভূমির যেরকম ঢাল, সেই ভূমির ঢাল অনুসারে বইতে থাকে। এই যে জলধারা যেটা পর্বত গাত্র বা কোনো উঁচু জায়গা থেকে উৎপন্ন হলো এবং পরবর্তীকালে ভূমির যেমন ঢাল সেই ভূমির ঢাল অনুসারে বয়ে চলল, এটাকেই নদী বলা হবে। অর্থাৎ এই জলধারাটাকে নদী বলা হবে। এবার এর আগের দিন আমরা পেয়েছিলাম না যে নদী যেহেতু বয়ে যায়, নদীর যেহেতু জলের একটা বেগ থাকে, একটা গতি থাকে, একটা পাওয়ার থাকে, একটা শক্তি থাকে, তাই এই জলশক্তি স্বভাবতই এই মাটি যেখান দিয়ে বয়ে যাবে সেখান দিয়ে একটা ক্ষয় কার্য করতে করতে যাবে। হ্যাঁ, স্বভাবতই যাবে, কারণ নদীর জলের তো একটা বেগ আছে। সেই বেগটা তো যখনই মাটিতে সে ঘর্ষণ হবে, চলবে, তখনই সেই মাটির ঘর্ষণের প্রভাবে মাটির কণাগুলি তো সরে সরে একটা কিছু ভূমিরূপ তৈরি করতে করতে যাবে। সেই ভূমিরূপের কাজগুলোকেই কিন্তু এখানে বলা হচ্ছে। তো প্রথমে আমাদের বুঝতে হবে যে নদী কাকে বলে, সেটা আমি বললাম। এবার এখানে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, সেটা হচ্ছে জলচক্র। জলচক্র, ঠিক আছে? এই জলচক্রটা কি? এই চ্যাপ্টারে মানে এই জায়গাটার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। খুব সোজা এবং খুবই মানে সুন্দর আলোচনা। এটা একটা জলচক্রটা তোমরা সহজেই বুঝতে পারবে। খুব সোজা আলোচনা, খুবই সোজা আলোচনা জলচক্রের, খুব সোজা। দেখো,
জলের যে তিনটে ভাগ, অর্থাৎ জল তিনটে অবস্থায় পাওয়া যেতে পারে। একটা তরল জল, যেটাকে আমরা বালতি বা টবের মধ্যে ভরতে পারি, তরল অবস্থা, এটা হচ্ছে তরল অবস্থা। তরল অবস্থা। একটা পেতে পারি বরফ, এটা কঠিন অবস্থা। একটা পেতে পারি গ্যাসীয়, বাষ্প, যেটা গ্যাসীয় অবস্থা, বাষ্প, হ্যাঁ, গ্যাসীয়। তাহলে জলের এই যে তিনটে অবস্থা, এই তিনটে অবস্থা জলেরকে চক্রাকারে ঘোরায়। কীরকম? মনে করো একটা ভূপৃষ্ঠে নদ নদী বা জলাশয়ে জল রয়েছে, সেই জলটা বা বরফ রয়েছে, সেই জলটা মাটির জলের ভাণ্ডারের সাথে একত্রিত হয়ে বায়ুমণ্ডল, যেটা সেখানে সূর্যের তাপে জল বাষ্পীভূত হলো। মনে করো এটা পুকুর, এটা পুকুর, এটা পাহাড়, ঠিক আছে, এটা পাহাড়, এটা পুকুর, এটা সমুদ্র, মনে করো পুকুর বা সমুদ্র, যা মনে করছো করো, নদী মনে করতে পারো, ঠিক আছে। এটা এবার সূর্যের তাপের ফলে এই জল বাষ্প হয়ে আকাশে উঠল, এই জল বাষ্প হলো এবং আকাশে গিয়ে জমাট বাঁধলো, দিয়ে মেঘের সৃষ্টি করলো, মেঘ। এই মেঘ আবার পর্বতগাত্রে জলের বৃষ্টি করালো। মেঘ হলেই বৃষ্টি তো হবেই, এই মেঘ আবার পর্বতগাত্রে বৃষ্টির তৈরি করলো। যখনই এটা অধক্ষেপণ হিসেবে, তোমরা ক্লাস 8-9 পড়েছো না অধক্ষেপণ, তো সেই অধক্ষেপণ হিসেবে যখনই সেটা বৃষ্টি আকারে পর্বতগাত্রে পড়লো, এবার কিছুটা এখানে জমা হলো বরফ হিসেবে, কিছুটা আবার নদীতে পড়লো, আবার সেটা কিছুটা ভৌম জলে চলে গেল, ঠিক আছে, পাতালে। সেই জলকে মনে করো কেউ আবার নলকূপের সাহায্যে বাইরে বার করছে, সেটা আবার সূর্যের তাপে উড়ছে এবং উড়ে আবার মেঘ হয়ে যাচ্ছে। অর্থাৎ এইভাবে জল 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 থেকে বাষ্প, বাষ্প থেকে আবার মেঘ, মেঘ, মেঘ থেকে আবার জল, জল থেকে আবার বাষ্প, আবার মেঘ, আবার জল। এইভাবে যে এই চক্রাকারে আবর্তিত হচ্ছে জলের রূপ, জল যে এইভাবে চক্রাকারে আবর্তিত হচ্ছে, এটাকেই বলা হয় জলচক্র। এটাকেই চক্র বলা হয়, জলচক্র। অর্থাৎ জলের একটা সার্কেল, যেখানে সবকটা স্টেজেই জলকে আমরা পাচ্ছি জলের যে তিনটি রূপ, সেই তিনটি রূপ হিসেবে। জলকে কখনো তরল হিসেবে পাচ্ছি, কখনো কঠিন হিসেবে পাচ্ছি, কখনো গ্যাসীয় হিসেবে পাচ্ছি। জল থেকে আবার জলেই ফিরে আসা, এই যে চক্র, এই চক্রটাকে জলচক্র বলা হয়। এখানে একটু জানার দরকার ছিল। তাহলে নদীর সংজ্ঞা আমরা পেলাম, আর জলচক্র কাকে বলে সেটা আমরা আলোচনা করলাম। এবারে আমরা এর পরবর্তী আলোচনায় চলে যাব। এর পরবর্তী যে বিষয় রয়েছে আলোচনার, সেটা হলো নদী অববাহিকা কাকে বলে। নদী তো পড়লাম, এবার নদীর অববাহিকা কাকে বলে। দেখো, উৎস থেকে শুরু করে সুদীর্ঘ যে জলপ্রবাহ চলে নদী, সেই জলপ্রবাহের মধ্যে অসংখ্য নদী উপনদী সব মিলিত হয়। এবার এখানে আরেকটা কথা বলার ছিল। দেখো, এই নদী যেটা আছে, এই নদীর আবার দু রকমের নদী আছে, একটা হচ্ছে শাখা নদী আর একটা হচ্ছে উপনদী। শাখা নদী কাকে বলে? মনে করো এটা একটা মূল নদী, ঠিক আছে, এটা একটা মূল নদী চলছে। উপনদী হচ্ছে সেইগুলো যেগুলো এই নদীতে এসে মিশেছে। মনে করো এই নদীটা এসে মিশলো, এই নদীটা এসে মিশলো, তাহলে এই যে নদীগুলো মূল নদীতে এসে যোগদান করলো, মূল নদীটা চলছিল, মূল নদীটাতে এসে যোগদান করলো, তাহলে এই যোগদান করা এইগুলোকে বলা হয় উপনদী। উপনদী। আর শাখা নদী কাদের বলে? এই নদীটা মনে করো কোনো কারণে পরবর্তীকালে গিয়ে আবার ভেঙে গেল, এই নদীটা এরকম মনে করো ভেঙে গেল, তিনটে ভাগ হয়ে গেল নদীটা। এই যে ভাঙা, অর্থাৎ মূল নদী থেকে যে নদীগুলির সৃষ্টি হলো, এইগুলিকে বলা হয় শাখা নদী। শাখা নদী, ঠিক আছে। তাহলে শাখা নদী আর উপনদী কি বোঝা গেল? পরীক্ষায় টিকা বা ছোট প্রশ্ন কিন্তু আসে যে উপনদী কাকে বলে বা শাখা নদী কাকে বলে, তোমাদের কিন্তু উত্তর দিতে চায়। তাহলে উপনদীর কনসেপ্টটা খুব সহজ, যে নদী মূল নদীতে এসে মিশে যায় তাকে উপনদী বলা হয়। আর যে নদী শাখা নদীতে মানে শাখা নদী কাকে বলে? মূল নদী থেকে যে সমস্ত ছোট ছোট নদীগুলির জন্ম হয় তাকে শাখা নদী বা সেই নদীগুলিকে শাখা নদী বলা হয়। এই হলো কনসেপ্ট। এবার এখানে আরেকটা প্রশ্ন আসে যে আদর্শ নদী কাকে বলে? আদর্শ নদী
কাকে বলা হয়। আদর্শ নদীর একটা আবার কনসেপ্ট আছে, আদর্শ নদী কাকে বলে সেটা আমি একটু পরে আসছি। আদর্শ নদীর এটা অন্য টপিক, একটু পরে আসছি। এবার এখানে কি বললাম আমি, তাহলে নদী হলো জলচক্র হলো, জলচক্র তোমরা বুঝে গেলে। এবার আসছি নদী অববাহিকা। নদী অববাহিকা, অববাহিকা। এই নদী যখন চলছে, ঠিক আছে, চলতে থাকছে সমতলে এলাকায়, তখন এই যে বললাম অনেক উপনদী এবং শাখা নদী নদীটাতে যুক্ত হলো, তাই তো? অনেক উপনদী এসে মিলিত হলো, নদীটা অনেক শাখা নদীর জন্ম দিল। এইভাবে নদী সমতলের উপর সুদীর্ঘ পথ প্রবাহ করে এবং এই যে অঞ্চলগুলি, অর্থাৎ যে একটা নদী গোষ্ঠী তৈরি হলো, এই নদী গোষ্ঠীটাকেই বলা হয় নদীর অববাহিকা। মানে তোমাদেরকে সোজায় বলছি আমি, মনে করো এই যে এই উপনদী এবং শাখা নদী, মূল নদী, তিনটে জিনিস রয়েছে এখানে। মূল নদীটি মূল, এরা সবাই মিলে যে অঞ্চলটা সৃষ্টি করলো, যে অঞ্চলটা সৃষ্টি করলো, এই অঞ্চলটাকে বলা হয় নদী অববাহিকা। নদীর অববাহিকা, অববাহিকা, ঠিক আছে, বোঝা গেল? মানে যে অঞ্চলের মধ্যে মূল নদীটাও থাকছে, তার উপনদীও থাকছে, তার শাখা নদীও থাকছে, যে অঞ্চলটাকে ঘিরে এরা তিনজন বিরাজ করছে, সেই অঞ্চলটাকে আমরা সেই নদীটির অববাহিকা বলা হবে। মনে করো আমি যদি বলি গঙ্গা নদীর অববাহিকা, তাহলে বুঝবো যে গঙ্গা মূল নদীটি এবং সেই গঙ্গা নদীর উপনদী এবং গঙ্গা নদীর শাখা নদী যে অঞ্চল জুড়ে রয়েছে, সেই অঞ্চলটিকে গঙ্গা নদীর অববাহিকা অঞ্চল বলবো। বোঝা গেল? আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবার এখানে আরেকটা প্রশ্ন আসে, এই যে অববাহিকা বললাম, এখানে আবার আসে যে ধারণ অববাহিকা। ধারণ অববাহিকা কি? ঠিক আছে, ধারণ ধারণ অববাহিকা। দেখো এটা খুব সোজা, বলছি একটি প্রধান নদী বা তার উপনদীগুলি যে সমস্ত সকল পর্বত বা অঞ্চল থেকে উৎপন্ন হয়েছে, এই যে প্রধান নদীটি যে অঞ্চল থেকে উৎপন্ন হলো, এই উৎপত্তির অঞ্চলটিকে নদীর ধারণ অববাহিকা বলা হয়। এই অঞ্চলটাকে, ঠিক আছে, উৎপত্তির এই অঞ্চলটিকে নদীর ধারণ অববাহিকা বলা হয়। অর্থাৎ একটা নদী, মনে করো গঙ্গা নদী, গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে গঙ্গোত্রী হিমাবহের গোমুখ গুহা থেকে। তাহলে গঙ্গোত্রী হিমাবহের এই গোমুখ গুহার যে অঞ্চলটি, যেখান থেকে গঙ্গা নদী এসছে, উৎপত্তি হয়েছে, এই অঞ্চলটিকে গঙ্গা নদীর ধারণ অববাহিকা অঞ্চল বলে আমরা চিহ্নিত করতে পারি, কারণ ওই অঞ্চলটা থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। এবার চলে আসছি, দেখো পরের কি আছে আর, জলবিভাজিকা। এবার জলবিভাজিকা কি জিনিস সেটা একটু আমরা দেখে নিই। এবার চলে আসি নদীর আরেকটা যে প্রধান বিষয় রয়েছে, জলবিভাজিকা। তো এই জলবিভাজিকা কি জিনিস? জলবিভাজিকা কাকে বলে? জলবিভাজিকা, জলবিভাজিকা, এখানে দুটো কথা রয়েছে, জল আর বিভাজন। বিভাজন, বিভাজন করা মানে কি? ভাগ করা, ভেঙে দেওয়া, ভাগ করা। অর্থাৎ জলকে ভাগ করছে, নদীর যে জল সেই জলটিকে ভাগ করে দিচ্ছে, বিভাজিত করছে। দেখো এখানে বইয়ের সংখ্যাটা একটু পড়ে নিই। যে উচ্চভূমি পাশাপাশি অবস্থিত দুটি নদীর অববাহিকাকে পৃথক করে তাকে জলবিভাজিকা বলা হয়। পাহাড় পর্বতগুলি সাধারণত জলবিভাজিকা, যেমন সাতপুরা পর্বত নর্মদা ও তাপ্তি নদীর অববাহিকার জলবিভাজিকা। মনে করো আমরা একটু আগেই পড়লাম যে নদীর অববাহিকা, তাই তো? মনে করো এটা একটা প্রধান নদী, এখানে কতগুলো নদী এসে মিশেছে, আবার এখান থেকে কতগুলো নদী বেরিয়েছে, প্রধান নদী। এটা একটা নদীর অববাহিকা অঞ্চল। এরকম মনে করো আরেকটা নদী, সেটারও উপনদী এবং শাখা নদী চলছে, এটাও একটা নদীর অববাহিকা অঞ্চল। কোনো একটা পর্বত, মনে করো এদের মাঝে কোনো একটা পর্বত সেপারেট করে দিয়েছে এদেরকে, এটা পর্বত, পাহাড়টা, এই দুটো নদী অববাহিকা অঞ্চলকে, এই একটা নদী অববাহিকা অঞ্চল, এই একটা নদী অববাহিকা অঞ্চল, এদেরকে পৃথক করেছে এই পাহাড়। এই পাহাড়টিকে নদীর জলবিভাজিকা অঞ্চল বলা হয়। ঠিক আছে, যে পাহাড় বা পর্বত বা উচ্চভূমি, কোন একটা উচ্চভূমিও হতে পারে, পাহাড়ই হবে এমন নয়,
যে পাহাড় বা পর্বত বা উচ্চভূমি দুটি নদী অববাহিকাকে পৃথক করে, সেপারেট করে, ভাগ করে দেয়, সেই পাহাড়টিকে ওই দুটি নদীর অববাহিকা অঞ্চলের জলবিভাজিকা বা জলবিভাজনকারী বলা হয়। জলবিভাজিকা মানে কি? জলবিভাজনকারী। কার জলবিভাজনকারী? ওই দুটি নদীর অববাহিকা অঞ্চলের জলবিভাজনকারী হচ্ছে ওই পাহাড়টি বা উচ্চভূমিটি। ঠিক আছে, এর পরবর্তী দেখো চলে যায় যে নদীর বিভিন্ন গতি। এবার আমরা নদীর যে বিষয় পড়লাম, নদী কাকে বলে, যে একটু আগেই বললাম যে কোনো একটা পাহাড় থেকে বরফ গলা জল যখন সমতলের দিকে তার গতি ধরে এগিয়ে চলে, সেই জলস্রোতটিকে নদী বলা হয়। এবার তার একটা গতি তো থাকবে, সে যে অঞ্চলের ভিতর দিয়েই যাক তার একটা গতি থাকে। খুব গতি হতে পারে। গতি কাকে বলে? বেগ। যে বেগে কোনো একটা বস্তু এগিয়ে যায় সেটাকে গতি বলা হয়, সেই বেগটিকেই গতি বলা হয়। তো এই জল যখন পাহাড় থেকে নেমে আসছে তখন তার মধ্যেও একটা গতি কাজ করে, জলকণাগুলির মধ্যেও একটা গতি কাজ করে। এবার সেই গতিটা অনেক রকমের হয়। হ্যাঁ, মনে করো এটা পাহাড়ের থেকে একটা নদী নেমে এলো, দিয়ে সমতলের মধ্যে এলো নদীটি। তা এখানে এই নদীটার অনেক তিনটি গতি হতে পারে। একটা হচ্ছে খুব মানে যেটাকে বলে তীব্র গতি। ঠিক আছে, তীব্র গতি বলা হয়, উচ্চ গতি বা তীব্র গতি, নদীর উচ্চ গতি। একটা হচ্ছে উচ্চ গতি। উচ্চ গতি কাকে বলে না? নদী খাড়া ঢালের প্রবাহকে উচ্চ গতি বলা হয়। নদীর খাড়া ঢাল, এই যে এই অঞ্চলটা দেখো ভালো করে, নদী একদম খাড়া ঢালে পড়ছে, খাড়া হয়ে। খাড়া মানে কি? একদম সোজাসুজি। নদীটি সোজাসুজি পড়ছে পর্বতে জলরাশি। তাহলে এই যে গতি, এখানে কি তীব্র গতি থাকবে? তো মনে করে একটা পেন এইভাবে আমি ছুঁড়ে দিলাম, তার কম গতি থাকবে, কিন্তু আমি এইভাবে ফেললে মাধ্যাকর্ষণের যেহেতু টান আছে, তাই যত ভারী এই পেনটি হবে তত জোরে তত গতি নিয়ে এই নিচে পড়বে। ঠিক সেরকম মাধ্যাকর্ষণের টানে যখন খাড়া পর্বত ঢাল থেকে নদীটি উচ্চ গতিতে সমভূমিতে পড়ছে তখন সেই গতিটা হচ্ছে উচ্চ গতি নদীর। এই উচ্চ গতির এবার বৈশিষ্ট্য আছে, সেগুলো তোমরা একটু টেক্সট বইয়ে দেখে নেবে। যেমন আমি কতগুলো বলছি। উচ্চ গতিতে নদী খুবই খরস্রোতা থাকে, অধিক বেগবান থাকে, নদীর স্পার্শ ক্ষয় অপেক্ষা নিম্নে ক্ষয় করে নদী। যেহেতু উচ্চ গতিতে বললাম কি যে ওর নিচের দিকে মাধ্যাকর্ষণ শক্তির টানে নিচের দিকে প্রবাহিত হয়, তাই নিম্ন ভূমিটাকে ক্ষয় করে বেশি, আশেপাশে ক্ষয় করে না, একদম ডিপ ফেলে। ঠিক আছে, মনে করো আমি পেনটাকে যদি এইভাবে ফেলি, এটা যদি একটা শার্প ধারালো কোনো জিনিস হয়, তাহলে কি এ তো যেখানে গিয়ে পড়বে সেখানটাকে খাল করে দেবে। এ কি আশেপাশের জিনিসগুলোকে খাল করবে? করবে না। ঠিক নদীরও উচ্চগতি ঠিক সেম জিনিস। তারপরে আর কি করে? নদী এই সময় শুধু ক্ষয় করে, কোনো কিছু বয়ে নিয়ে যায় না। নদী শুধু জলের স্রোত পড়লো, এই জায়গাটাকে ক্ষয় করে ডিপ ক্ষয় করলো নিচেটাকে, আর কোনো জিনিস এখানে নদী কিন্তু বয়ে নিয়ে চলছে না। এরপরে চলে আসছি দ্বিতীয় গতি, যেটা হচ্ছে মধ্যগতি। মধ্যগতি, এই মধ্যগতি কাকে বলে? বলছি নদী যখন মৃদু ঢালের অবধ দিয়ে যাচ্ছে, মৃদু ঢাল, দেখো ঢাল আছে কিন্তু সেটা মৃদু, এরম খাড়া নয়। ঠিক আছে, মৃদু ঢাল আছে কিন্তু সেটা হালকা। তো এই যে গতি, এটা হচ্ছে মধ্যগতি। নদী যখন খাড়া ঢালের মধ্যে দিয়ে যাচ্ছে না, খাড়ার থেকে একটু কম ঢাল, সেই ঢালটাকে বলা হয় মৃদু ঢাল। সেই মৃদু ঢালের উপর দিয়ে যখন যে গতিটা নদীর, সেটাকে বলা হবে মধ্যগতি। এই মধ্যগতিতে কি কি হয়? নদীর স্রোত ও বেগ মাঝারি ধরনের হয়। নদীর উচ্চগতিতে কি হয়? বেগ প্রচণ্ড থাকে, কিন্তু মধ্যগতিতে বেগ খুব বেশি থাকে না, মোটামুটি থাকে। খুব বেশি একদমই কম নয়, উচ্চগতির থেকে কম থাকে। তারপর কি হয়? নদীর নিম্ন ক্ষয় অপেক্ষা পার্শ্ব ক্ষয় করতে থাকে। এবার নদীটা কি করছে? এরকম তো বইছে, এরকম দিকে মনে করে ঢালে, তো এরপরে কি করে? সে এই আশেপাশের জিনিসগুলোকে ক্ষয় করতে থাকে। ঠিক আছে, নিম্নে এতটা ক্ষয় করে না, যেটা খাড়া ঢালে হচ্ছিল একদম নিম্নে ক্ষয় করছিল, সেটাকে এখানে স্পার্শ ক্ষয়, আশেপাশের জিনিসগুলোকে বেশি ক্ষয় করে নিয়ে যায়। আর কি করে? নদী ক্ষয় ও বহন ও সঞ্চয় তিনটে কার্যই কিন্তু করতে থাকে। এখানে কি পাচ্ছিলাম? যে নদী কোনো কিছু বয়ে নিয়ে যায় না,
শুধু কি করে, ক্ষয় করে। এখানে আমরা পাচ্ছি যে নদী কিন্তু বয়ে নিয়ে যায়, অনেক জিনিসকে নদী তার স্রোতের সাহায্যে বয়ে নিয়ে যায় মধ্যগতিতে। এবার আরেকটা গতি চলে আসি, যেটা হচ্ছে নিম্ন গতি। নিম্ন গতি, এই নিম্ন গতিতে নদী কি করে না, যেখান থেকে বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হলো নদীটা, এই জায়গায় মানে নদীর আর চলার ক্ষমতা হারিয়ে ফেলেছে, নদীটি কম আছে, নদীর গতিবেগ হালকা হয়ে গিয়েছে, নদী আর বয়ে নিয়ে যেতে পারছে না জিনিসটা, সেই গতিটা হচ্ছে নদীর নিম্ন গতি। এই গতিটাতে নদী কি করে, তার মোহনা পর্যন্ত বিস্তৃত, যেখানে সমুদ্রে মিশছে, নদীটা যেখানে সমুদ্রে মনে করে এখানে মিশে গেল, সেই সমুদ্রে মেশার ঠিক আগের এই যে গতিটা, যেখানে নদী আর বহন ক্ষমতা থাকে না, কম বহন ক্ষমতা থাকে, সেই যে গতি সমতলের উপর দিয়ে যখন প্রবাহিত হয় সেটা। নিম্ন গতিতে নদী আর কি কি করে, নদী স্রোতহীন হয়ে পড়ে। এই নিম্ন গতিতে নদীর মনে করে সমতলে চলছে, তার কি অতটা বেগ থাকবে, সে হালকা বেগে চলে, একদম স্রোতহীন, নদী স্রোতহীন হয়ে পড়ে, নদীর নিম্ন ক্ষয় বন্ধ হয়ে যায়, নদী এই যে নিম্ন ক্ষয়, ডিপ ক্ষয়, মাটির নিচে ক্ষয়, সেটা একদমই বন্ধ হয়ে যায়, নদী ক্ষয় করতে পারে না, নদীর কেবল সঞ্চয় করতে থাকে। এবার এই যে জিনিসগুলো ক্ষয় করে নিয়ে এলো মধ্য শক্তিতে, সেই মধ্য গতির ক্ষয় করা পদার্থগুলো এবার নদী এখানে সঞ্চয় করে করে দিতে থাকে, কোনো জায়গায় বদ্বীপ, কোনো জায়গায় বদ্বীপ আকারে নদী সঞ্চয় করতে করতে যায়, পলি সঞ্চয় করে, নদীর বাঁকের দৈর্ঘ্য বাড়ে, ঠিক আছে, পলি সঞ্চয় করে, নদীর বাঁক বাড়ে, এরকম এরকম নদী বেঁকে যায়, ঠিক আছে, এইভাবে চলে, নদীর শাখা প্রশাখা ভাঙে অনেক, কারণ নদীটার ক্ষয় করতে পারছে না, এবার নদী আর পারলো না, তখন কি ভেঙে চলে গেল, নদীটা আর পারছে না যেতে। তাহলে এবার একটা এখানে প্রশ্ন হয় যে আদর্শ নদী বলে একটা তোমাদের শর্ট কোশ্চেন আসবে, আদর্শ নদী কাকে বলে? আদর্শ নদী কাকে বলে না, যে নদীর মধ্যে এই তিনটি গতি দেখা যায়। দেখো এরকম অনেক নদী আছে যে নদীতে এই তিনটে গতি দেখা যায় না, হয়তো দুটো গতি দেখা যায় বা একটা গতিই দেখা যায়, এরকমও নদী আছে। কিন্তু এমনও অনেক নদী রয়েছে যাদের স্পষ্ট রূপে এই তিনটে গতিই দেখা যায় সব জায়গায়, মানে সব জায়গায় নয়, যখন যেটা দেখা যাওয়ার কথা তখন সেরকম অনুসারেই সেই তিনটে অংশই কিন্তু সম্পূর্ণভাবে দেখা যায়, তাদেরকে আমরা আদর্শ নদী বলবো। যেমন গঙ্গা নদী, যেমন গঙ্গা নদী, গঙ্গা নদীর কি হয়, তিনটে গতি স্পষ্ট রূপে দেখা যায়, উচ্চ গতিও দেখা যায়, মধ্য গতিও দেখা যায়, নিম্ন গতিও দেখা যায়, তাই গঙ্গা নদীকে আমরা একটি আদর্শ নদীর উদাহরণ হিসেবে বলতে পারি। এখান থেকে প্রশ্ন কীরকম কি আসে, এখান থেকে জলবিভাজিকা টিকা আসে, জলবিভাজিকা কাকে বলে, হ্যাঁ, তারপর তোমার এখান থেকে উচ্চগতি নিম্নগতি মধ্যগতির মধ্যে পার্থক্য আসে, এদের মধ্যে পার্থক্য করো, হ্যাঁ, পার্থক্য লিখতে বলা হয়, পার্থক্য করতে বলা হয়, ঠিক আছে, এইগুলো আসে। তুলনা, নদীর বিভিন্ন গতির পরিচয় দাও, ছোট ছোট করে এগুলো আসে টিকার মতো, যে নদীর বিভিন্ন যে গতিগুলি, সেই গতিগুলি একটু করে লিখতে হয় এবং সেই গতিগুলোর বৈশিষ্ট্যগুলি, অর্থাৎ সেই গতিতে নদী কি কি করে, যেমন বললাম না যে উচ্চ গতিতে নিচে ক্ষয় করে, এই সমস্ত জিনিসগুলো যেগুলি বৈশিষ্ট্যগুলি সেগুলো একটু লিখতে বলা হয়ে থাকে। এবার চলে আসি নদী ক্ষয় কার্য। আমরা যে পড়ছি যে নদীর প্রভাবে সৃষ্ট ভূমিরূপ, এবার নদী যখন বয়ে যায় সে নিশ্চয়ই কোনো ভূমিরূপের সৃষ্টি তো করেই, তো সেই ভূমিরূপগুলো আমরা এবার পড়ব, যে নদী কি কাজ করে, কিভাবে কাজ করে এবং সেই কাজের ফলে কি কি ভূমিরূপ তৈরি হয়। এবার চলে আসি যে নদীর দ্বারা সৃষ্ট যে সমস্ত ভূমিরূপগুলি তৈরি হয় সেগুলির সম্পর্কে একটু পরিচয় নিতে। দেখো প্রথমেই নদীর দ্বারা সৃষ্ট ভূমিরূপ করার আগে আমাদেরকে কতগুলো জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে নদীর কি ধরনের কাজ করে, নদীর যে উপত্যকা, উপত্যকা কাকে বলে সেটা একটু জেনে নিই। নদীর উপত্যকা কাকে বলে, নদীর উৎপত্তি স্থল থেকে মোহনা পর্যন্ত নদী খাতের উভয় পার্শ্বে যে জায়গাটা পড়ে থাকে সেগুলোকে বলা হয় নদীর উপত্যকা। মনে করো নদী এখান থেকে সৃষ্টি হয়ে চলছে, এবার নদীর এই যে দুপাশের যে জায়গাগুলো পড়ে থাকছে এইগুলিকে নদীর উপত্যকা অঞ্চল বলা হয়। নদী তার এই উপত্যকা অঞ্চলে অনেক কিছু ভূমিরূপ তৈরি করে, যেহেতু নদী এইভাবে চলে তাই মাটিগুলোকে
কেটে কেটে বা ভেঙে ভেঙে বা ক্ষয় করে করে নিয়ে গিয়ে অনেক রকমের ভূমিরূপ তৈরি করে এসব উপত্যকা অঞ্চলে। এবার চলে যায়, দেখো যে নদীর 3 ধরনের সাধারণত কার্য করে থাকে। একটা হচ্ছে ক্ষয় কার্য। নদী 3 ধরনের কার্য করে থাকে। একটা হচ্ছে ক্ষয় কার্য, ক্ষয় করে, আর একটা করে বহন কার্য, বহন বয়ে নিয়ে যায়, আর একটা সঞ্চয়, সঞ্চয় কার্য। এই 3টি কার্য মূল নদীটি করে থাকে কাজ। এই 3টে কাজের ফলেই নদী কোনো না কোনো ভূমিরূপ তৈরি করে। ভূমিরূপ মানে মাটিটাকে বিভিন্ন ধরনের দেখতে তৈরি করে দেয়, ঠিক আছে। ক্ষয় হয়তো ক্ষয়ের ফলে করে, কিংবা বহন করে নিয়ে যাওয়ার ফলে করে, কিংবা সঞ্চয়ের ফলে নদী ওই সমস্ত ভূমিরূপগুলি করে। এবার ক্ষয়কার্য কাকে বলে না, পার্বত্যাঞ্চলে যখন নদীর প্রচুর ঢাল এবং গতিবেগ উচ্চ থাকে, যেটা একটু আগেই বললাম নদীর গতিবেগ, তখন নদী এই জলস্রোতের প্রভাবে প্রস্তরখণ্ড পাথরগুলোকে ভেঙে টুকরো টুকরো করে দেয়, এবং একেই নদীর ক্ষয়কার্য বলা হয়। তাই নদীর ক্ষয়কার্য কি বললাম, যে যখন পার্বত্য অঞ্চলে থাকে নদী, অর্থাৎ পার্বত্য অঞ্চল বলতে কি, নদী যখন খরস্রোতে থাকে, তীব্র গতিতে থাকে, সেই তীব্র গতিতে থাকার সময় নদী কি করে না, তার যে পাথরগুলো থাকে না, সে পাথরগুলোকে ক্ষয়ে টুকরো টুকরো করে ফেলে। সেই টুকরো টুকরো করা পাথরগুলোকেই ক্ষয় কার্য এখানে বলা হচ্ছে, যে নদীর ওই যে কাজটা, এটাকেই ক্ষয় কার্য বলে। এখানে ক্ষয় কার্যের মধ্যে অনেক আবার ভাগ আছে, যেমন অবঘর্ষণ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, সংঘর্ষ ক্ষয়, বুদবুদ ক্ষয় ইত্যাদি নানা ক্ষয়, জলপ্রবাহ ক্ষয়, ঠিক আছে। এইগুলো তোমরা একটু বই থেকে দেখে নেবে, আমি একটু ছুঁয়ে ছুঁয়ে সব যাচ্ছি। প্রথম আছে জলপ্রবাহ ক্ষয় কাকে বলে। যান্ত্রিকভাবে জলের স্রোতের ক্রমাগত আঘাতে নদী খাতের, নদী পাড়ের শিলা দুর্বল আলগা হয়ে যায়। নদীর পাড়ের যে শিলাগুলি, মনে করো এখানে পাথর, অনবরত নদীটা এত তীব্র গতিতে যাচ্ছে যে এই যে শিলাগুলোর মধ্যে ক্ষয় ভাঙন দেখা দেয়, এটাকে বলা হয় জলপ্রবাহ ক্ষয়, জলের প্রবাহের ফলে ক্ষয়। অবঘর্ষ ক্ষয়, তারপর একটা নদীবাহিত নুড়ি ও প্রস্তরখণ্ড, বোল্ডার প্রভৃতি আঘাতে নদীর তলদেশের যে ক্ষয় হয়, অর্থাৎ নদীর তলদেশ, মনে করো এটা নদী, এর তো একটা তলা আছে, মাটি, নদীটা জলটা বয়ে যাওয়ার ফলে, তীব্র গতিতে যাওয়ার ফলে এর তলদেশ, এই মাটিটার যে ক্ষয় হয়, এই মাটিটার মধ্যে যে একটা প্রচণ্ড তীব্র ক্ষয় ব্যাপার হয়ে যায়, এটাকে বলা হয় অবঘর্ষ ক্ষয়। এবার ঘর্ষণ ক্ষয়, নদীবাহিত বড় বড় শিলাখণ্ডগুলি পরস্পরের সাথে ঘর্ষণের ফলে যে ক্ষয় হতে থাকে, তাকে বলা হয় ঘর্ষণ ক্ষয়। মনে করি নদী জলের সাহায্যে অনেক পাথরকে বয়ে বয়ে নিয়ে যাচ্ছে, এই পাথর একে অপরের সাথে তো ঘর্ষণে ক্ষয় হয়ে যায়, এই পাথরগুলোর মধ্যেও তো ক্ষয় হয়ে যায়, সেই ক্ষয়টাকে ঘর্ষণের ক্ষয় বলা হচ্ছে। তারপরে আছে সংঘর্ষ ক্ষয়, বন্যার জলে বড় বড় শিলাখণ্ড বাহিত নদী গর্ভের বিশাল আকৃতি শিলাগুলিকে সজোরে আঘাত করে ক্ষয় করে দেয়, এদেরকে ঘর্ষণ ক্ষয়। মনে করি ছোট ছোট শিলা, এই ছোট ছোট শিলাগুলোকে এই বড় বড় পাথরগুলো কি করে, এদেরকে ভেঙে দেয়, ক্ষয়ে দেয়, সেই জন্য এই ক্ষয়টাকে বলা হয় সংঘর্ষ ক্ষয়। তারপর কি আছে বুদবুদ ক্ষয়, নদীর জলের বুদবুদের ভিতরে বাতাসের প্রচণ্ড চাপে যে ক্ষয় হয় তাকে বুদবুদ ক্ষয় বলা হয়। নদীর জলে বুদবুদ দেখেছো নিশ্চয়ই, গ্লাসে হয়, হ্যাঁ, তারপর মগের মধ্যে যদি জল রাখি সেখানে হয় জলের মধ্যে বুদবুদ, সেই জলের নদীতেও জলে বুদবুদ হয়, সেই বুদবুদের প্রভাবে পাথরগুলির যে ক্ষয় হয় তাকে বুদবুদ ক্ষয় বলা হয়। তারপর হচ্ছে দ্রবণ প্রক্রিয়ায় ক্ষয়, অর্থাৎ দ্রবণ ক্ষয়, নদীর জলের সঙ্গে শিলায় থাকা খনিজ লবণ যেমন রাসায়নিক বিক্রিয়ার ফলে শিলাগুলি খণ্ড খণ্ড হয়ে যায়, একে বলা হয় দ্রবণ ক্ষয়। অর্থাৎ এখানে নদীর জল, মনে করো নোনা, মনে করি এখানে কোনো একটা নদীর জলে রাসায়নিক পদার্থ মিশে আছে, যেই পদার্থটা মেশার ফলে এই নদীর পাথরগুলো না ক্ষয়ে গেল, কীরকম একটা বিকৃত হয়ে গেল, সেই বিকৃত হয়ে যাওয়ার কারণটাকে দ্রবণ ক্ষয় বলা হয়, অর্থাৎ এর সঙ্গে কিছু একটা মিশে গেছে, ঘুলে গেছে। এরপরে আসছে বহন কার্য। এই বহন কার্য কাকে বলে, নদী ক্ষয় কার্যের ফলে ক্ষয়প্রাপ্ত যে পদার্থগুলো, নদী তার উচ্চ গতিতে ক্ষয় কার্য করলো, পাথর ইত্যাদিকে ক্ষয়ে ভেঙে টুকরো টুকরো করে ফেললো, এবার এই পাথরগুলো কি হবে, নদীর যখন বেগটা কমে যাবে এই পাথরগুলো কি হবে না, এবার বহন করতে থাকবে নদী, এই পাথরগুলোকে বয়ে বয়ে নিয়ে চলতে থাকবে নদী, এই পাথরগুলোকে বয়ে নিয়ে যেতে থাকবে।
এইটাকেই নদীর বহন কার্য বলা হয়। অর্থাৎ যখন নদীর মধ্যগতি থাকে, নদী মধ্যগতিতে থাকে এবং নদীর মধ্যগতিতে থাকার ফলে নদী তার উচ্চ গতিতে যে সমস্ত পদার্থগুলির ক্ষয় করেছিল সেই উচ্চ গতির পদার্থের ক্ষয় করা পদার্থগুলিকে নদী বয়ে এবার নিয়ে যেতে থাকে কোনো একটা জায়গায় যা সঞ্চয় করবে বলে। মনে করো কোথাও একটা সঞ্চয় হবে, সেই জন্য নদী এবার নিয়ে যেতে থাকে, সেটাই হচ্ছে বহন কার্য। এই বহন কার্য আবার নানা ধরনের হয়, যেমন দ্রবণ প্রক্রিয়ায় বহন। নদীর জলে যদি চুনাপাথর, লবণ ইত্যাদি দ্রবীভূত অবস্থা অর্থাৎ ঘুলে যায়, এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয়, একে দ্রবণ প্রক্রিয়ায় বহন বলা হয়। ভাসমান প্রক্রিয়ায় বহন, নদীতে যখন পাথরগুলো ভেসে ভেসে বয়ে যায় সেটাকে ভাসমান প্রক্রিয়ায় বহন বলা হয়। লম্ফদান প্রক্রিয়ায় বহন, অপেক্ষাকৃত ভারী শিলাখণ্ড নদীর তলদেশে ধাক্কা খেতে খেতে লাফাতে লাফাতে চলে, এই লাফাতে লাফাতে বয়ে নিয়ে যাওয়াটাকে লম্ফদান বহন বলা হয়। এইগুলো থেকে না তোমাদের শর্ট কোশ্চেন এমসিকিউ প্রচণ্ড তৈরি হয় এবং মাধ্যমিক পরীক্ষায় আসে এই জায়গাগুলো থেকে এমসিকিউ। তো ভালোভাবে তোমরা কিন্তু টেক্সটগুলোকে পড়বে এবং পড়ার সময় খাতাতে নোট ডাউন করে এই জায়গাগুলোকে একটু নোট ডাউন করে নেবে যে ক্ষয় কার্য কী ধরনের, বহন কার্য কোন কোন ধরনের, এবং একটা আইডিয়া রাখবে যে কোন কার্যটা কী ধরনের হতে চলেছে। এই আইডিয়াটা যদি না থাকে কিন্তু তাহলে তুমি এমসিকিউ এর উত্তর কিন্তু তখন দিতে পারবে না। এবার দেখো আরেকটা হচ্ছে গড়ানো প্রক্রিয়া। গড়ি গড়ি পাথরগুলি যখন স্রোতের টানে চলে যায়, পাথরগুলি যখন স্রোতের টানে বয়ে বয়ে যায় সেটাকে গড়ানো প্রক্রিয়া বলা হয়। এবার আরেকটা নদীর কাজ বাকি রইল সঞ্চয় পর্ব। নদীর গতিবেগ যখন আরও কমে এলো, নদী একদমই আর যেতে পারছে না, নদীর গতিবেগ একদমই নেই, এই রকম অবস্থায় নদী এবার কি করে, ওই যে নুড়ি পাথর ভাঙা টুকরো, কাদা পলি মাটি যাই বলো সেগুলো বয়ে নিয়ে বেড়াচ্ছিল এতক্ষণ নদী। এবার নদীর তো আর বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা নাই, নদীর জলস্রোতের তো আর ক্ষমতাই নাই যে সেগুলোকে বইবে। তো নদী এবার কি করে, সেগুলোকে সঞ্চয় করতে শুরু করে, সেগুলোকে জমাট বাঁধাতে শুরু করে, এক এক জায়গায় জমিয়ে জমিয়ে দিতে থাকে। এবার নদীর এই যখনই জমাট বাঁধাতে থাকে তখনই এবার বিভিন্ন ভূমিরূপের আকার নেয়। তো এটাও কিন্তু নদীর একটা কার্য যে সঞ্চয় করে, নদী সঞ্চয় করে। তা এবার এখানে অনেকগুলো জিনিস পাওয়া যাবে, দেখো তাহলে এটা পাওয়া গেলো নদীর সঞ্চয় কার্য বোঝানো গেল। এবার তোমাদের প্রশ্ন জাগবে যে নদী তাহলে কোন কোন প্রক্রিয়ায় ভূমিরূপ গঠন করে। নদী সাধারণত ক্ষয় কার্যে আর সঞ্চয় কার্যেই ভূমিরূপ গঠন করতে পারে, মানে সাধারণত করে। মধ্যগতিতে অর্থাৎ বহন প্রক্রিয়ায় মধ্যগতি যখন নদীর থাকে এই অবস্থায় না নদী খুব একটা ভূমিরূপ সৃষ্টি করে না, হয় উচ্চগতিতে করে, ক্ষয় যখন থাকে ক্ষয়ে দেয় জায়গাটাকে, অথবা সঞ্চয় করে একটা নতুন ভূমিরূপ তৈরি করে। মধ্যগতিতেও ভূমিরূপ হয় কিন্তু সেটা কম, মানে বেশিরভাগ ভূমিরূপ উচ্চগতি বা ক্ষয়যুক্ত গতিতে এবং নিম্নগতি বা সঞ্চয়যুক্ত গতিতেই কিন্তু নদী করে থাকে, মধ্যগতিতে তুলনামূলক কম ভূমিরূপ সৃষ্টি করে। এবার দেখো নদীর কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ কি কি সৃষ্ট ভূমিরূপ। উচ্চ গতিতে কি কি ভূমিরূপ তৈরি হয়, উচ্চ যখন গতি থাকে, উচ্চ গতি যখন থাকে অর্থাৎ উচ্চ গতি মানে কি, নদীর পর্বতগাত্রের খাড়া ঢাল বেয়ে বইছে, নদীর প্রচণ্ড বেগ আছে, নদী ক্ষয় কার্য করছে, নদীর নিচে ক্ষয় কার্য করছে। উচ্চ গতিতে আমরা কি পেয়েছিলাম যে নদীর নিচে ক্ষয় করে, একদম মাটিটাকে ডিপ হয়ে ভেঙে দেয়, মাটিটা ডিপ ক্ষয় করে। তো সেই অবস্থায় কি কি ভূমিরূপ তৈরি হয়ে যায়, ভি আকৃতির উপত্যকা হয়, ভি আকৃতির উপত্যকা হয়ে যায়, ভি উপত্যকা, ঠিক আছে। উপত্যকা কাকে বলে আমি বললাম কিন্তু একটু আগেই, যে নদীর যে পাশের অঞ্চলগুলি এগুলোকে উপত্যকা বলা হয়, ঠিক আছে। তা নদীর ভি উপত্যকা, নদীর উচ্চ গতি যখন থাকে তখন নদীর নিম্ন ক্ষয় করে এবং উপত্যকা গভীর হতে থাকে, গভীর হয়ে এমন একটা আকার ধারণ করে যে ভি এর মতন একটা আকার। মনে করো এটা পাহাড়, এটা পাহাড়, এটাও পাহাড়, নদী এখানে এত ডিপ ক্ষয় করে দিয়েছে যে একদম ভি এর মতো আকার নিয়ে নিয়েছে, এখানে মনে করো জল, ঠিক আছে। তো এই যে ভি আকৃতির উপত্যকা, এটা নদীর উপত্যকা পাশের অঞ্চল, ঠিক আছে, এটা নদী, ঠিক আছে। তাহলে নদীর এই যে উপত্যকা এটাকে ভি আকৃতির উপত্যকা বলা হয়, বোঝা গেল। ভি উপত্যকা আর কিচ্ছু নয়, নদী যখন ডিপ ক্ষয় করে, ডিপ ক্ষয় করছে উচ্চ গতিতে, তখন যে ভি আকারের উপত্যকা দাঁড়িয়ে যায় সেটা ভি আকৃতির উপত্যকা। এবার আরেকটা আসে গিরিখাত, গিরিখাত বা ক্যানিয়ন যেটাকে বলা হয়, হ্যাঁ ক্যানিয়ন,
ক্যানিয়ন বা গিরিখাত। গিরিখাত কাকে বলে না, নদী কেবল নিম্নক্ষয়ের ফলে যে গভীর অতি সংকীর্ণ নদী উপত্যকা তৈরি হয় তাকে গিরিখাত বলে। ঠিক আছে, নদী যখন গভীর নিম্নক্ষয় করছে, এই যে বললাম নিম্নক্ষয়, যখন নদী পর্বত গাত্রে, মনে করে এটা পাহাড়, নদীর ঢাল প্রচণ্ড, নদী এখানে নিম্ন ক্ষয় করে দিয়েছে মাটিটাকে, ঠিক আছে, দিয়ে নদীর যে একটা সংকীর্ণ উপত্যকা তৈরি হয়, খুব ছোট উপত্যকা, মানে এত সংকীর্ণ উপত্যকা তৈরি হয়, এই যে উপত্যকাটা তৈরি হয় এটাকে গিরিখাত বলা হয়। খাত বলতে ডিপ খাল, এটা হচ্ছে একটা গিরিখাত। গিরিখাত এটাকেই বলা হয়। তো গিরিখাতের উদাহরণ পৃথিবীর বিখ্যাত গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়ন, পৃথিবীর দীর্ঘতম একটা ক্যানিয়ন বা গিরিখাত। এবার এই গিরিখাত আর ক্যানিয়নের মধ্যে পার্থক্য আছে। যখন এই সংকীর্ণ নদীর এই গিরিখাতটা আইয়ের মতো দেখতে হয়, আই মনে করে এটা এমনভাবে করলো যেটা একদম আইয়ের মতো চৌকো আকার নিয়ে নিল, আইয়ের মতো, ইংরাজির আয়ের মতো, যদি আমি এটা দেখি তাহলে আয়ের মতো যে আকারটা নিল ইংরাজির আয়ের মতো, এই আয়ের মতোটাকে ক্যানিয়ন বলা হয়, আয়ের মতো গিরিখাত। ঠিক আছে, আয়ের মতো গিরিখাত, আয়ের মতো গিরিখাত হচ্ছে ক্যানিয়ন। গিরিখাতই শুধু দেখতে আয়ের মতন হয়ে যায়। পৃথিবীর দীর্ঘ ক্যানিয়ন হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন, 1.7 কিলোমিটার গভীর আর 446 কিলোমিটার লম্বা। এটা পৃথিবীর দীর্ঘ ক্যানিয়ন, গ্র্যান্ড ক্যানিয়ন, মনে রাখবে গ্র্যান্ড ক্যানিয়ন হচ্ছে পৃথিবীর দীর্ঘতম ক্যানিয়ন যেটা পৃথিবীতে পাওয়া গেছে। আরেকটা নদীর মানে উচ্চ গতিতে সৃষ্ট, আমরা এখন কিন্তু কি আলোচনা করছি, নদীর উচ্চ গতিতে সৃষ্ট ভূমিরূপ। নদী উচ্চ গতিতে কি আলোচনা, কি বললাম, ভি উপত্যকা, গিরিখাত বা ক্যানিয়ন, আর একটা হচ্ছে জলপ্রপাত। জলপ্রপাত নিশ্চয়ই তোমরা সকলেই জানো, যেটাকে ঝর্ণা বলা হয়, জলপ্রপাত। তো আমরা এই জলপ্রপাতটা আজকে আলোচনা করব, দিয়ে ক্লাসটা এন্ড করব। জলপ্রপাতটা আলোচনা করিনি। জলপ্রপাত কাকে বলে, বলছে নদী তার জলপ্রবাহের মধ্যে হঠাৎ যদি পরিবর্তন ঘটায়, হঠাৎ মনে করো নদীটা চলছিল, এই পাহাড় নদী চলছিল বেশ, হঠাৎ করে নদীর একটা বিশাল মানে এই ধরনের ঢাল এলো, তো নদী তখন কি করে, এই জায়গাটায় তীব্র গতি দেয়, তার ফলে এখানটাতে ভেঙেও নষ্ট করে দেয়, মানে এই জায়গাটাকেও ভেঙে দিল। ঠিক আছে, দিয়ে এরকম আরও খাল, মানে এটা ছিল এরকম, ও ভেঙে কিন্তু খাল করে ফেললো, কারণ তীব্র নিচের গতি, উচ্চ গতিতে নিম্নগামী গতি থাকে, তার জন্য এখানটা ভেঙে ফেললো। এবার প্রবল এই যে বেগ পড়ে যে প্রপাতটা তৈরি হয় এটাকে বলা হয় জলপ্রপাত। এটাই হচ্ছে প্রপাত কূপ, এটা হচ্ছে প্রপাত কূপ। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে প্রপাত কূপ, আর এটা হচ্ছে জলপ্রপাত, ঝর্ণা যেটাকে বলে। ঝর্ণা কেমন থাকে, পাহাড়ের গা থেকে জল ঝরে ঝরে পড়ে, বিশাল বেগে একদম সাউন্ড, বিশাল আওয়াজ হয়। ঝর্ণা নিশ্চয়ই তোমরা টিভিতে বা অন্যান্য জায়গায় দেখেছো। তাহলে ঝর্ণা যেটা সেটাই হচ্ছে জলপ্রপাত। ঠিক আছে, জলপ্রপাত বলা হয়। তাহলে কি পেলাম, ভি উপত্যকা, গিরিখাত, জলপ্রপাত। এবার জলপ্রপাত পড়ানোর সম্পর্কে আরও কতগুলো কথা এখানে তোমাদেরকে বলে রাখি, যে জলপ্রপাতের আরও কতগুলো ব্যাপার আছে। এখানে আরেকটা জিনিস পাওয়া যায়, যে ক্যাসকেড বলে একটা জিনিস, অসংখ্য ছোট ছোট র্যাপসিড পাশাপাশি অবস্থান করলে তাকে ক্যাসকেড বলা হয়। কর্ণাটকের ভারহি নদীর উপত্যকায় এরকম ক্যাসকেড জলপ্রপাত, অর্থাৎ অনেকগুলো ছোট ছোট জলপ্রপাত, যদি ছোট ছোট জলপ্রপাত দেখা দেয়, সেই জলপ্রপাতগুলোকে একসঙ্গে মিলিত করে ক্যাসকেড বলা হয়। এই জলপ্রপাতের উদাহরণ কি, জলপ্রপাতের উদাহরণ হচ্ছে তুমি সুবর্ণরেখা নদীর জোন জলপ্রপাত, ভেনিজুয়েলার অ্যাঞ্জেল জলপ্রপাত, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল জলপ্রপাত। ঠিক আছে, এই জলপ্রপাত পর্যন্ত তাহলে আমাদের পড়া হলো। এর পরবর্তী ক্লাসে আমরা আবার পরবর্তী জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হলে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবে।